নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার্স। আজকের এই ভিডিওতে আমরা সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো বহুবার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। আজকে আমরা 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওটায়। পরবর্তীকালে এই সিরিজটা কন্টিনিউ চলবে এভাবেই 50টা করে। তো আজকের প্রথম প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কী? এর উত্তর হবে, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতি নয়। মানে দুটোর মধ্যে পার্থক্য এটাই যে মৌলিক অধিকারটা আদালত কর্তৃক বলবৎযোগ্য করা যায়, কিন্তু নির্দেশমূলক নীতি না। পরের কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়? এর উত্তর হবে 42তম সংবিধান সংশোধন, যেটা হয়েছিল 1976 সালে। চলে আসবো পরবর্তী প্রশ্নে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে? এর উত্তর হবে দিল্লি। পরবর্তী প্রশ্ন, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া হয়? এর উত্তর হবে 6 মাস। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর চলে আসবো 6 নম্বর প্রশ্নে, কোন সংবিধান সংশোধনের দ্বারা মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এর আগেই আমরা বললাম যে 42তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? 1976 সালে। এর পরের প্রশ্ন, অঙ্গরাজ্যগুলির আইনসভা কে পরিচালনা করেন? যার উত্তর হয়ে যাবে রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ভাগে রাষ্ট্র শাসনের প্রণালীর নির্দেশক নীতিগুলি সন্নিবিষ্ট করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে ভাগ 4 নম্বর ভাগে। পরবর্তী প্রশ্ন, পিএডি বা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট দ্বারা কোন মৌলিক অধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়? এর উত্তর হয়ে যাবে স্বাধীনতার অধিকারের ওপর। চলে আসবো পরবর্তী প্রশ্নে, ভারতের মানব অধিকার সুরক্ষা আইনটি সংসদে কবে পেশ করা হয়? এর উত্তর হয়ে যাবে 1994 সালে। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে? এটা হয়ে যাবে 44তম সংশোধনীতে, যেটা হয়েছিল 1978 সালে। 42তম সংশোধনী হয়েছিল 1976 সালে, আর 44তম সংশোধনী হয়েছিল 1978 সালে। আর 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়। মানে আগে মৌলিক অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার ছিল, কিন্তু 42তম সংশোধনীর মাধ্যমে এটাকে পরিবর্তন করা হয়। পরের প্রশ্ন, 1946 সালে নির্বাচিত গণপরিষদ বা সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য সংখ্যা কত? এর উত্তর হয়ে যাবে 16 জন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য সংখ্যা কত? লোকসভার সদস্য সংখ্যা হলো 42 জন। চলে আসবো পরবর্তী প্রশ্নে, কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয়? মানে পাঞ্জাব আর হরিয়ানা আগে একসাথেই ছিল। 1966 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব আর হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয়েছিল। উত্তরটা হয়ে যাবে এখানে 1966 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে 124 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারায় কি আছে এগুলো তো গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা আসে। ঠিক সেই রকমই এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে তাহলে 124 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, কোন আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল ভারতীয় কাউন্সিল আইন 1861 অনুযায়ী। পরের প্রশ্ন, প্রমোদ কর কোন দপ্তর আদায় করে? এর উত্তর হবে রাজ্য অর্থ দপ্তর। রাজ্য অর্থ দপ্তর থেকে প্রমোদ কর আদায় করা হয়। 19 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনা খরচে শিক্ষার সুযোগ দিতে হবে বলে ঘোষণা করা হলো? এটা হবে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে বর্তমানে কটি সরকারি ভাষা আছে? এর উত্তর হয়ে যাবে 22টি। সংবিধানে তাহলে 8ম তফসিলে বর্তমানে রয়েছে সরকারি ভাষা 22টি।
পরবর্তী প্রশ্ন, সংরক্ষণ বিলটি চালু করার জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল তার প্রধান কে নিযুক্ত হয়েছিলেন? এর উত্তর হবে বীরাপ্পা মৈলি। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটির সংখ্যা কত? এর উত্তর হবে 138। পরের প্রশ্ন, মিউনিসিপ্যালিটি কোন তালিকার অন্তর্ভুক্ত? এর উত্তর হয়ে যাবে রাজ্য তালিকাভুক্ত। কেন্দ্র তালিকায় মোট রয়েছে 61, তারপরে রাজ্য তালিকার সংখ্যা হচ্ছে 61 আর যুগ্ম তালিকাভুক্ত রয়েছে 52টি। পরের প্রশ্ন, কোন দেশের পতাকাকে বলা হয় ওল্ড গড়ি? একে বলা হয়, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের যে পতাকা তাকে বলা হয় ওল্ড গড়ি। এরপর চলে আসবো 25 নম্বর প্রশ্নে, যেটা আছে যে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালকে? এর উত্তর হয়ে যাবে পদ্মজা নাইডু। পরবর্তী প্রশ্ন, কত সালে প্রথম অর্থ কমিশন স্থাপিত হয়? এর উত্তর হবে 1946 সালের 29 অক্টোবর। পরের প্রশ্ন, ব্যাংক কোন তালিকাভুক্ত? ব্যাংক হবে কেন্দ্র তালিকাভুক্ত। পরের প্রশ্ন, কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতবর্ষে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট চালু করা হয়? এটা হয়ে যাবে, এর উত্তর হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুকরণে। এছাড়াও ভারতবর্ষের যে লিখিত সংবিধান, প্রস্তাবনা, মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, এগুলো সবই আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুকরণে করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ন্যূনতম কত বছর বয়সে বিধান পরিষদের সদস্য হওয়া যায়? এর উত্তর হয়ে যাবে 30 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার অস্থায়ী সদস্য কে ছিলেন? N.K. মুন্সি ছিলেন সংবিধান সভার অস্থায়ী একজন সদস্য। পরের প্রশ্ন, 1946 সালের 11ই ডিসেম্বর কাকে সংবিধান সভার অস্থায়ী অধ্যক্ষ হিসাবে নির্বাচন করা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান নির্মাণের ক্ষেত্রে কার প্রভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল? এর উত্তর হবে ভারত সরকার অধিনিয়ম 1935। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের অঙ্গীকার কবে গৃহীত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। চলে আসবো পরবর্তী প্রশ্নে, সংবিধান সভা কবে ভারতের সংবিধান গড়ার প্রস্তাব উত্থাপিত করেছিল? 1947 সালের 22শে জানুয়ারি সংবিধান সভা ভারতের সংবিধান গড়ার প্রস্তাবটাকে উত্থাপিত করেছিল। পরের প্রশ্ন, সংবিধান সভার সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো এর উত্তর হয়ে যাবে যে বি.এন. রাওকে সংবিধান সভার সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল। রাষ্ট্রীয় পতাকায় সবুজ রং কিসের প্রতীক? রাষ্ট্রীয় পতাকায় যে সাদা, সবুজ আর গেরুয়া রং রয়েছে তার মধ্যে সবুজ রং হলো সমৃদ্ধির প্রতীক। পরের প্রশ্ন, ভারতীয় পতাকায় যে চক্র আছে তাতে কতগুলি দাগ আছে? যে অশোক চক্র যে রয়েছে তাতে কতগুলি দাগ রয়েছে? তাতে রয়েছে মোট 24টি দাগ। পরের প্রশ্ন, 1 টাকার নোটের ওপর কার হস্তাক্ষর থাকে? এটা হচ্ছে অর্থ সচিবের হস্তাক্ষর থাকে। পরের প্রশ্ন, ভারতীয় মুদ্রা টাকার আর আধিকারিক বিনিময় দর সম্পর্কিত কিসের সাথে? এটা হচ্ছে ডলারের সাথে। ভারতের সবচেয়ে পুরানো স্টক এক্সচেঞ্জ কি? এটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো ভারতের সবচেয়ে পুরানো স্টক এক্সচেঞ্জ। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে সমস্ত কার্য কোন ব্যাংক সম্পাদিত করে? এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে সমস্ত রকম কার্য, সমস্ত ব্যাংকের কার্য সম্পাদিত করে হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কোন তারিখে সংবিধান প্রযোজ্য হয়েছিল? সংবিধান প্রযোজ্য হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। সংবিধান প্রযোজ্য হয়েছিল 26শে জানুয়ারি 1950। কোন বছর ভারত একটি প্রভুত্ব সম্পন্ন প্রজাতান্ত্রিক গণরাজ্যে পরিণত হয়? এর উত্তর হবে 1950 সালে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রথম কবে সংবিধানকে সংশোধন করা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1976 সালে। তাহলে প্রস্তাবনার সংশোধন একবারই করা হয়েছে, যেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, আর কিন্তু কখনো প্রস্তাবনাকে সংশোধন করা হয়নি। পরের প্রশ্ন, ভারতের সমান অধিকার কিসের উপর নিহিত? ভারতের সমান অধিকার ভারতের জনগণের উপর নিহিত। ভারতকে একটি সংবিধান দানের প্রস্তাব কবে উত্থাপিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1946 সালে। পরের প্রশ্ন, ভারতে কারেন্সি জারি করে কে? ভারতে কারেন্সি জারি করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি? এর উত্তর হয়ে যাবে ভারতীয় স্টেট ব্যাংক।
বন্ধুরা, আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এভাবে আস্তে আস্তে আমরা ইতিহাসটা 8টা ভিডিও অলরেডি দেওয়া আছে, এরপরে আরও আসবে ভিডিও। এখন সংবিধানটা শুরু হলো, এরপরে সংবিধানেরও আরও প্রশ্ন আসবে। এভাবে বিভিন্ন সাবজেক্টের ওপর বিভিন্ন জিকের বিভিন্ন কোশ্চেন আসবে। তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।